রাজনীতিবিদরাই দেশের নেতৃত্ব দেবেন, মার্কিন বিনিয়োগকারীদের ডক্টর ইউনূস। টেকসই অর্থনীতি অর্জনে বিশ্ব নেতাদের ভূমিকা নেওয়ার আহ্বান। বিহারে স্থায়ী অস্থিতিশীলতার শঙ্কা বিএনপির। কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে চ্যালেঞ্জ বলছে জামায়াত। বিমানবন্দরের পর হোটেলে ফের হামলা চেষ্টার অভিযোগ আখতারের। 15 থেকে 20 অজ্ঞাত সহ 2 জনের নাম উল্লেখ করে নিউ ইয়র্কে মামলা দায়ের। এলপিজির দাম কমলেও বাজারের সর্বোচ্চ 300 টাকা বেশিতে বিক্রি, কাটছে ভোক্তার পকেট। দায় চাপানোর খেলায় সিন্ডিকেটের দৌরাত্ম্য। দুর্গাপূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার ষষ্ঠী, বিশৃঙ্খলা হলে সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করবে সেনাবাহিনী। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি নাজমুস সাকিব। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের খবর। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে মার্কিন বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সফর সঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে আলোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও। বুধবার সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন সকালে প্রথমবারের মতো অনুষ্ঠিত টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বৈশ্বিক অর্থনীতির জন্য দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অর্থায়ন সংক্রান্ত অঙ্গীকার নিয়ে কথা বলেন বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের 13 লাখ রোহিঙ্গার কথা উল্লেখ করে জাতিসংঘের বাজেট কমানো ও উন্নয়ন সহায়তা হ্রাসের সমালোচনা করেন, যা উন্নয়নশীল দেশগুলোর এসডিজি অর্জনে বাধা উল্লেখ করে সমাধানে 5টি পরামর্শ তুলে ধরেন তিনি। Financing gap now stands beyond $4 trillion. The LDCs suffer the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এ সময় জাতিসংঘ মহাসচিব বাসযোগ্য আবাস ভূমি গড়তে, জলবায়ু পরিবর্তন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। A consensus on actions to take on debt with new instruments to reduce borrowing costs and risks, including from climate shocks, and faster support for countries facing illiquidity and debt distress. পরে অধিবেশনের সাইডলাইনে হাই লেভেল বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে অংশ নেন তার সফর সঙ্গী এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাত লাভজনক না হয়ে পুরোপুরি সেবামূলক খাত হওয়া উচিত। Felt the need, so that's why we've got about 12 million people following us for health information, and it's not entertainment, it's very bland. I'm just speaking to the camera, but people are tuning in to learn about what's happening to their bodies. Half the population is under the age of 26. So bright, new, young people. So give them any task, anything, any direction, they will take it. So these are the facilities that we have in the context. We can redesign the entire healthcare service. It's not just one or the other, which are important as an experience, but the vision would be to redesign the whole healthcare system.
এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নিউ ইয়র্কে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। আর ইতালির প্রধানমন্ত্রী নিজ থেকেই আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। 4 জন ওয়ার্ল্ড লিডারের সাথে উনি 1-to-1 মিটিং করেছেন। প্রথমে হচ্ছে যে ওনার সাথে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে ওনার মিটিং হয়েছে। তারপরে ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মিলোনির সাথে মিটিং হয়েছে। তারপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে মিটিং হয়েছে। এদিন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ সফর সঙ্গী 6 রাজনীতিবিদকে সাথে নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বাংলাদেশে বিনিয়োগে ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান তারা। বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে সামনে যখন ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএসের বিজনেস কমিউনিটির যাতে আরও জানাশোনা হয় সে বিষয়ে উনি আরও ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন এবং তারা আমার জানা মতে যে ওদের নিজেরাও অনেক মিটিং করেছেন তাদের সাথে। প্রধান উপদেষ্টার সব বৈঠকেই অর্থনৈতিক সমস্যার সমাধান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি গুরুত্ব পেয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের জাতিসংঘ সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা দিচ্ছেন। একই সঙ্গে আগামী 26শে সেপ্টেম্বর তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, সেখানে তার সরকারের গত 14 মাসের বিভিন্ন নেয়া উদ্যোগ ও অর্জনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় বলে নিশ্চিত হওয়া গেছে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। পিআর মানেই স্থায়ী অস্থিতিশীলতা। এর মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এক সেমিনারে কথা বলেন তিনি। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে, তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। দ্রুতই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে শুধু বিএনপি নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক যাত্রার নেতৃত্বে দেবেন তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়াউর রহমানের সমাধি থেকে র্যালি বের হয়। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ডি ক্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সিনিয়র নেতারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ হোসেন বলেন, 1.5 বছর আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, তবে এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সর্বোচ্চ সংকেত দেওয়া হয়নি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। নিউ ইয়র্কের রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসায় যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে
বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন। প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। আগামী নির্বাচন নিয়ে চীনের প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়ান সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দলটির কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একথা জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের সকল প্রতিনিধির সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায়। চীন বাংলাদেশ যৌথ অংশীদারে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ। এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমির জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। সোমবার নিউ ইয়র্কে বিমানবন্দরে হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে মামলা করেন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 1টা এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 11টায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন তিনি। মামলায় 2 জনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়। আখতার হোসেন অভিযোগ করেন, সোমবারের ঘটনায় হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তার উপর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হন আখতার হোসেন। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আমার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, গণভবনে বৈঠক করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ এবং একই সঙ্গে জঙ্গি ট্যাগ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। বাকিটা জানাচ্ছেন রাব্বি হোসেন। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের নীতিগত সব সিদ্ধান্তে ভূমিকা ছিল 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ নেতা হাসানুল হক ইনুর। সবশেষ জুলাই আন্দোলনের সময় গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আন্দোলন দমনের সিদ্ধান্তে ভূমিকা রাখেন তিনি। বৃহস্পতিবার সকালে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় পৃথক 8টি অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগগুলোতে বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল জাসদ নেতা হাসানুল হক ইনু। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। এই ফরমাল চার্জ 39 পৃষ্ঠা সম্বলিত। এখানে মোট 4টি ভলিউমে 1679 পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি। 20 জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি। অডিও ডকুমেন্টারি 3টি এবং ভিডিও ডকুমেন্ট 6টি। এরকম একটা কম্পাইলেশন আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। আন্দোলন দমনে ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনালাপ ট্রাইব্যুনালে শোনানো হয়। পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পাশাপাশি 29 সেপ্টেম্বর তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আমাদের ফরমাল চার্জ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে
8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যায় 17তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এবং তার 2 ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিংয়ের বেশ কয়েকটি অভিযোগে তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। ইতোমধ্যে তারা দেশ ত্যাগ করেছেন, তাই তাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশনা প্রয়োজন। সরকার নির্ধারিত মূল্য 1270 টাকা, অথচ ভোক্তাদের গুনতে হচ্ছে সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত। রাজধানীর এলপিজির বাজার চলছে এমনই কাণ্ড। খুচরা দোকানিরা দায় দিচ্ছেন ডিলারদের, আর ডিলাররা দোষ দিচ্ছেন দোকানিদের ঘাড়ে। দোষারোপের এই খেলায় নাকাল সাধারণ মানুষ। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে কড়াকড়ি আর পরিবেশকদের লাগাম টেনে ধরলেই থামানো যাবে সিন্ডিকেটের এই দৌরাত্ম্য। বাকিটা জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। কত করে বেচতেছেন এটা? একটি 12 কেজি এলপিজি গ্যাসের বোতলের দাম কত জিজ্ঞেস করতেই অপ্রস্তুত বিক্রেতা, তাই তো কয়েকবার বললেন ভিন্ন ভিন্ন দাম। 1280-1300 টাকা। প্রকৃতপক্ষে 12 কেজি এলপিজি গ্যাসের দাম সরকার নির্ধারিত 1270 টাকা, কিন্তু কত টাকা করে বিক্রি করছে দোকানিরা? এবার একটু ক্রেতা সেজে জানতে চাই। কত করে পড়বে ভাইজান? ভাই কোথা থেকে 1400 টাকা করে পড়বে? বসুন্ধরা 15। সরকারেরটা হিসাব করে লাভ 250 টাকা না রাখলে ভাই কিনে চলি ফেন্সি 1450। সরকারি রেট হচ্ছে 1270 টাকা। সরকারি রেট এটা তো আর আমরা খুচরা দোকানদারে করে পারতাম না। ক্রেতা সেজে কোনো দোকানে গেলে এভাবেই 1400 থেকে 1500 টাকা পর্যন্ত খুচরা সিলিন্ডারের দাম চাচ্ছেন বিক্রেতারা। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা মানছেন না কেউই। এমন অবস্থায় চরম বিপাকে সাধারণ শ্রেণীর ক্রেতারা। রাজধানীর বাসাবো এলাকার শামসুন্নাহার বেগমের বাড়িতে নেই গ্যাস সংযোগ। নির্ভর করতে হয় এলপিজি সিলিন্ডারের উপর। 4 সদস্যের ছোট্ট পরিবারের জন্য মাসে ন্যূনতম 2টি সিলিন্ডার প্রয়োজন হয় তার। খরচ বাঁচাতে হালকা আঁচে রান্না করেন তিনি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি দাম না, এটা আসলে অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। নর্মালি 2টা সিলিন্ডার, 2টার বেশিও লাগে অনেক সময়। প্রকাশনা প্রতিষ্ঠানে কাজ করা দীপান্ত রায়হানের গল্প একই রকম। পরিবার ছাড়া মগবাজার রেলগেটের একটি ছোট্ট কামরায় থাকেন তিনি। সিলিন্ডারের বাড়তি মূল্যের অভিযোগ তারও। দেখা যায় সরকার হয়তো 1350 টাকা নির্ধারণ করছে, তখন আমরা 1500, 1550 বা 1600 টাকাও কিনতে হয়। বাসায় পৌঁছাতে ওরা আরও 150 টাকা নিয়ে ফেলে। হ্যাঁ, তো এইটা হইতেছে ধরেন যে যখনই গ্যাসের দাম কমলো বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয় যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ, আমরা আসলে সেই স্বস্তিটা পাই না। শামসুন্নাহার বা রায়হানি নন, নগরীর অলিগলি ঘুরে দেখা গেল সিলিন্ডার ব্যবহার করা বিভিন্ন খাবারের দোকানে একই অভিযোগ। সরকার নির্ধারিত দাম মানছেন না খুচরা ব্যবসায়ীরা। আমাদের 12 কেজি গ্যাস পড়ছে আপনার 1500 টাকা, আর 36 কেজিটা হচ্ছে 4250 টাকা পড়ছে। এই যে অতিরিক্ত টাকা নিচ্ছে 1270 টাকা নির্ধারিত আছে, আপনারা বলেন না কখনো? না, আমাদেরকে বলে নাই যে 1270 টাকা নির্ধারিত করছে। গ্যাস কিনতে গেলে 12 কেজি সিন্ডিকেট হলে আপনার কোনো দোকানে 1600 টাকা নেয়, কোনো দোকানে 1700 টাকা নেয়। মানে অ্যাকুরেট রেট এখানে কোথাও পাওয়া যায় না। রেগুলেটরি কমিশনের নির্ধারিত মূল্য অনুযায়ী 12 কেজি এলপিজি 1270 টাকা, 35 কেজি 3705 টাকা এবং 45 কেজি 4764 টাকা। অথচ ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1400, 1500 কিংবা 1600 টাকায়। 35 কিংবা 45 কেজি বোতলের ক্ষেত্রেও মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম। সার্ভিস চার্জ দিতে হয়, তারপর মাল নেওয়া আনা করে যে গাড়ি দিয়া, এই মালটা ওরা দাম বেশি নেয় আর কি। বোতল ডাইনা দেয়, আবার 50 টাকা দিতে হয়, আবার ওই গাড়ি ভাড়া আছে, আবার এই দোকানে এরা বিভিন্ন উদাহরণ আর কি দেয় এইভাবে আর কি। খুচরা দোকানিরা কেন বাড়তি দাম নিচ্ছেন এমন প্রশ্নে অনেকেই সার্ভিস চার্জের দোহাই দিচ্ছেন, অনেকেই আবার দোষ চাপাচ্ছেন ডিলারদের কাঁধে। ওরা বাড়ায় দেয়, কিন্তু আমাদের তো ওই প্রাইজে সেল করতে হয়। আপনি এটা ডিলারদের ধরেন, ডিলারদের ধরলে আমাদের লেগে সুবিধা হয়। ওরকম রাখলে তো আমরা আরো কমাই দিতে পারবো। তাও তো সরকারি রেটের চেয়ে অনেক বেশি। কি করবো, আমাদের কিনা বেশি।
অভিযোগের সত্যতা খুঁজতে আমরা কয়েকজন ডিলারের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কেউই দায়িত্ব নিয়ে কথা বলতে রাজি নন। যদিও কিছুক্ষণ পরে দেখা যায় দোকান বন্ধ করে চলে গেছেন ডিলার। অবশ্য নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রির দাবি কোনো ডিলারের। তারা পাল্টা দায় চাপালেন খুচরা দোকানিদের উপর। 1181 টাকা কিনা, তো আমরা 1200 খুচরা যদি 2-2টা বেশি, আমরা 20টা বেশি 30টা বেশি। রিটেলার পর্যায়ে যারা বিক্রি করতেছে কনজিউমারের কাছে, তারা এটা হচ্ছে যে বেশি দামে বিক্রি করছে, কিন্তু এখানে ডিলারদের কোনো দায় নাই, ডিলাররা ঠিক দামে বিক্রি করছে। এখানে ওই তালিকা দিবে ওদের। কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের সভাপতির মতে গ্যাসের দাম নিয়ে মাঠ পর্যায়ে তদারকির যথেষ্ট অভাব রয়েছে। পাশাপাশি ডিস্ট্রিবিউটর ও ডিলারদের গাফিলতির কারণেই সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও মনে করেন তিনি। সরকারের মধ্যে একটা জিনিস হলো কোঅর্ডিনেশনের একটা চরম অভাব আছে। এনার্জি রেগুলেটরি কমিশন এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বিস্ফোরক পরিদপ্তর যারা ওই কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে, সেটি তাদের এই রেগুলেটরি ক্ষমতা দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে এখান থেকে বাড়তি যে দামটা নিচ্ছে, তাহলে এটি যে শুধু ভোক্তাধিকার যে অভিযান করেই তো এটাই সম্ভব নয়, সেখানে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এ বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বপ্রাপ্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে নানা রঙে বর্ণিল হয়ে উঠেছে মন্দির মণ্ডপগুলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আর মাত্র 3 দিন বাকি, মন্দির মণ্ডপে পূজার প্রস্তুতি কেমন দেখছেন? মন্দির মণ্ডপগুলো কিন্তু এখন সাজানো হচ্ছে। যে পূজার আনুষ্ঠানিকতা 3 দিন পরে শুরু হবে, এটির জন্য কিন্তু নানা ধরনের, নানা রঙে ঢঙে এবং নানা উপকরণ দিয়ে পূজা মণ্ডপগুলোকে সাজানো হচ্ছে। এবং যে প্রতিমা হচ্ছে শারদীয় দুর্গোৎসবের যে অন্যতম অনুষঙ্গ প্রতিমা, সেই প্রতিমা তৈরির কাজও কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা এই মুহূর্তে আছি দুর্গাবাড়ি মন্দিরের একটি প্রতিমা তৈরির কারখানায়, এবং এখানে যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে দুর্গার প্রতিমা সহ অন্যান্য যে প্রতিমা রয়েছে, সবগুলো প্রতিমাই কিন্তু ইতিমধ্যেই সাজানো প্রায় শেষ হয়েছে। এবং এইখানে যে আমরা দুর্গার প্রতিমাটি দেখতে পাচ্ছি, একেবারে নতুন শাড়ি পরানো থেকে শুরু করে অঙ্গসজ্জার কাজ শেষ হয়েছে। এবং এখানে গণেশ, হাতি, সাপ সহ যত অনুষঙ্গ দরকার সবগুলোই কিন্তু একেবারে সাজানো হয়েছে। এবং এই প্রতিমাটি কিছুক্ষণের মধ্যেই এই কারখানা থেকে মুক্তাগাছার 87 একটি পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে। এবং যারা এই যে মণ্ডপে এই প্রতিমাটি স্থাপন করা হবে, তার লোকজন কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এটি নিয়ে যাওয়া হবে। এবং এখানে মোট 8টি প্রতিমা তৈরি করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিমাই তৈরি হয়ে গেছে এবং এই প্রতিমাগুলো কিন্তু 2-1 দিনের মধ্যেই সব যে পূজা মণ্ডপ রয়েছে সেই সব পূজা মণ্ডপে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং আমরা দেখছি যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কিন্তু একটি ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতি ঘরে ঘরে যেমন প্রস্তুতি চলছে, মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি চলছে, প্রতিমা তৈরির পাশাপাশি কেনাকাটাও চলছে দেদারসে। এবং আমরা যদি একটু বলি, ময়মনসিংহ নগরীতে কিন্তু প্রতিমা তৈরির এরকম 14টি কারখানা রয়েছে। সবগুলো কারখানায় কিন্তু এখন শেষ মুহূর্তের যে কাজ সেগুলো চলছে। তুলির আঁচড়, রং তুলির আঁচড় এবং কাপড় পরানো সহ অঙ্গসজ্জার যে কাজ, সেই কাজগুলো চলছে। আমি একটু যদি জানাই, ময়মনসিংহ জেলায় এবছর 781টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ময়মনসিংহ মহানগরীতেই 88টি পূজা মণ্ডপ রয়েছে। এবং সবগুলো পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরির কারখানাগুলোতে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। আমরা ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলমকে দেখেছি রাতের বেলায় তিনি তার দলবল নিয়ে পূজা মণ্ডপ বা কারখানাগুলো পরিদর্শন করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে যে সমস্ত কারখানাগুলো রয়েছে এবং পূজা মণ্ডপে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, 27 অক্টোবর থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য এবং পুলিশ সদস্য পূজা চলাকালীন যারা ডিউটি করবেন তাদের কিন্তু মোতায়েন করা হবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স রয়েছে পুলিশের, র্যাবের সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নজরদারিতে রাখছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, রেঞ্জ ডিআইজি তারা কিন্তু দফায় দফায় মিটিং করছেন, সভা করছেন, বৈঠক করছেন, যেন এই শারদীয় দুর্গোৎসবটি ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ বিভাগে শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখরভাবে এই শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন, তার জন্য যত ধরনের সহায়তা দরকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর।
পূজা মণ্ডপগুলোর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সেনাবাহিনীর সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে তা দমন করবে। অপরাধীরা যে দল বা গোষ্ঠীরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। সকালে সমন্বয় সভায় একথা বলেন 15 ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয় মন্দির বা মণ্ডপের বাইরে পুলিশ আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। প্রবেশের আগে বহিরাগতদের তল্লাশি করা হবে। সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। মণ্ডপের আশপাশে যানবাহনের চাপ কমাতে পার্কিং ও ভ্রাম্যমাণ দোকানপাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। পাশাপাশি নামাজের সময় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানান লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এর আগে ডেমরা এবং ওয়ারির কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। দেশের সারের কোনো সংকট নেই উল্লেখ করে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আপাতত সারের দাম বাড়ার কোনো শঙ্কা নেই। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষি উপদেষ্টা। আগামী অক্টোবরের আগে সারা দেশে শতাধিক মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই কাজও দ্রুত সম্পন্ন হবে বলেও জানান তিনি। দেশে সারের কোনো ঘাটতি নেই, আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয় সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে। পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোনো অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউটের প্রচারণা করেন তারা। সকালে ছাত্রদল মনোনীত প্যানেল সমাজবিজ্ঞান অনুষদ এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ব্যবসা প্রশাসন অনুষদে প্রচারণা চালায়। এ সময় শিক্ষার্থী বান্ধব বিভিন্ন প্রতিশ্রুতি দেন তারা। একই সঙ্গে নির্বাচনী ইশতেহারে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়েও মতামত নেন প্রার্থীরা। এর আগে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 415 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। এর মধ্যে প্রকাশ করা হয়েছে খসড়া ব্যালট নম্বর। এদিকে দুপুরে সিনেট কক্ষে নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, কারণ শিক্ষার্থীরা জানে, তারা খুব সচেতন যে অতীতে তাদের পাশে কারা ছিল। আশা করি তারা সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। আমরা চেষ্টা করব যে প্রধান সমস্যাগুলোকে যেন আমাদের ইশতেহারে থাকে, যেন এগুলো আমরা সমাধান করতে পারি। অনেকেই স্পেসিফিকলি বলেছে যে ইশতেহারে আমাদের যদি মন মতো বিষয়গুলো থাকে এবং যদি মনে হয় যে বাস্তবসম্মত, এগুলো আপনারা প্রতিশ্রুতি দিবেন এবং বাস্তবায়ন করতে পারবেন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কেবলমাত্র ভোট দেব। সেই জায়গায় আমার মনে হয় যে আমরা আলাপ আলোচনা করতেছি, আমাদের শিক্ষার্থীরা যা চায় এই বিষয়গুলোই আমাদের ইশতেহারে অন্তর্ভুক্ত হবে। এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চম দিনের মতো শিক্ষকদের একাংশের শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এতে গোটা বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শুনশান নীরবতা। বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে গোটা ক্যাম্পাসও। এদিকে 4 দিন পর কাজে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে গত 20 সেপ্টেম্বর পোষ্যকোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এর পরদিন থেকেই শুরু হয় কমপ্লিট শাটডাউন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সিরিজ ক্যাম্প শুরু করেছে ডাকসু। প্রথম দিন জগন্নাথ ও শামসুন্নাহার হলে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা দিবেন। পাশাপাশি নির্দিষ্ট ডোজের ওষুধও বিনামূল্যে দেওয়া হয় ক্যাম্প থেকে। বিস্তারিত ফরহাদ বিন নূরের প্রতিবেদনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টার, যেখানে যে কোনো রোগের একমাত্র ব্যবস্থাপত্র 3 বেলা প্যারাসিটামল। এটি অবশ্য শিক্ষার্থীরা ব্যঙ্গ করে বলে থাকেন। বাস্তবতা হলো 40,000 শিক্ষার্থীর জন্য এই মেডিকেল সেন্টারে নেই পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, রয়েছে চিকিৎসকের অভাবও, সঙ্গে আছে পুরনো পদ্ধতিতে চিকিৎসা সেবা। এবার সেই মেডিকেল সেন্টারকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ডাকসুর উদ্যোগে এখন থেকে অনুষ্ঠিত হবে একটি করে মেডিকেল সিরিজ ক্যাম্প। বৃহস্পতিবার প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হলো জগন্নাথ ও শামসুন নাহার হলে। মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন। একই সঙ্গে নির্দিষ্ট ডোজের ওষুধও দিচ্ছেন বিনামূল্যে। মেডিসিন রিলেটেড কিছু সমস্যা এগুলি, প্লাস গাইনোকোলজি, মেয়েদের যে সমস্যাগুলো হয় সেই চিকিৎসাগুলি দেওয়া হচ্ছে, আর স্কিন ডিজিজের চিকিৎসাগুলি বেশি দেওয়া হচ্ছে। মেডিকেল যেটা হাসপাতাল আছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এটা আপনার ওষুধপত্রের ব্যাপারে খুব অপ্রতুল, এবং হচ্ছে যারা ডাক্তার এরা খুব ভালো চিকিৎসা আমরা পাই না। সমস্যাগুলো শুনছেন এবং ওষুধ দিচ্ছে সেই অনুসারে, এবং এই সুবিধাটা আমার ভালো লেগেছে। ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক বলছেন, প্রাথমিক অবস্থায় কমন রোগগুলোর চিকিৎসা সেবা দেওয়া হলেও পরবর্তীতে বাড়ানো হবে এর পরিধি। শুরুর দিন ছাত্রের চেয়ে ছাত্রীদের সাড়া বেশি পাচ্ছেন বলেও জানান তিনি। মেয়েদের চাহিদার উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রতি মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প সিরিজের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো হলের বা অনাবাসিক শিক্ষার্থীরাও তাদের বৈধ আইডি কার্ডের মাধ্যমে এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল এবং বিভিন্ন জোনে এই স্বাস্থ্য সেবা অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে ডাকসুর। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এবার আন্তর্জাতিক। ড্রোন আতঙ্কে বন্ধ ঘোষণা করা হয়েছে ডেনমার্কের ব্যস্ততম আলবোর্গ বিমানবন্দর। স্থানীয় সময় বুধবার রাতে দেশটির নর্থ জুটেনবার্গের আলবোর্গ শহরে দেখা মিলে একাধিক রহস্যময় ড্রোনের। কে বা কারা ড্রোনগুলোর পরিচালনা করছে সে বিষয়ে তথ্য নেই দেশটির পুলিশের কাছে। তবে এই ঘটনার সন্দেহের তীর রাশিয়ার দিকেই। বাকিটা জানাচ্ছেন জাহানারা ভুইয়া। কোপেনহেগেনের পর এবার ডেনমার্কের নর্থ জুটল্যান্ডের আলবোর্গের আকাশে দেখা মিলেছে একাধিক রহস্যময় ড্রোনের। রাতের আকাশে উজ্জ্বল আলোর মতো জ্বলতে দেখা যাচ্ছে তা। অজানা এই ড্রোন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ডেনমার্ক জুড়ে। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে ব্যস্ততম আলবোর্গ বিমানবন্দর। আলবোর্গ ছাড়াও দেশটির আরও 3টি বিমানবন্দরের উপরে উড়তে দেখা যায় ড্রোন। তবে সেসব এয়ারপোর্টের কার্যক্রম এখনও চালু রেখেছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, কে বা কারা এই ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করছে সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি, তবে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে রাশিয়ার যোগসাজশ রয়েছে বলে সন্দেহ ডেনমার্কের, তবে তাদের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। আকাশসীমা লঙ্ঘন করে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড, এস্তোনিয়া ও রোমানিয়ার ওপর রাশিয়ার হামলার পর সর্বোচ্চ সতর্কতা রয়েছে পুরো ইউরোপ। এছাড়া নরওয়ে অভিযোগ তুলেছে তাদের আকাশসীমা লঙ্ঘন করে একাধিক ড্রোন উড়িয়েছে রাশিয়া, যদিও এসব অভিযোগ আমলে নিচ্ছে না মস্কো। এর আগে সোমবারও ডেনমার্কের আকাশে একাধিক রহস্যময় ড্রোন দেখে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় দেশটির সবচেয়ে বড় কোপেনহেগেন বিমানবন্দর। তখনও অভিযোগের তীর রাশিয়ার দিকেই ছিল। জাহানারা ভুইয়া, এখন, বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে নিজেদের ব্যাটিংয়েই ফোকাস করবে বাংলাদেশ। অঘোষিত সেমিফাইনালে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই বলে মনে করেন জাকের আলী। নিজেদের সেরাটা দিয়েই ফাইনালে যেতে চায় টিম বাংলাদেশ। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। এশিয়া কাপে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 24 ঘন্টারও কম ব্যবধানে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা। এবার এশিয়া কাপে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় গ্রুপ সেরা হিসেবে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। সুপার ফোরে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কাকে হারায় তারা। অপরদিকে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারলেও সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে পাকিস্তানের সমঅবস্থানে টাইগাররা। বুধবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে হেরে যাওয়ায় এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে কার্যত সেমিফাইনালে। ম্যাচ জিততে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই। পাকিস্তানের বিপক্ষে ব্যাটারদের থেকে রান চান অধিনায়ক জাকের। এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি, তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। তো হোপলেস হওয়ার কিছু নয়, ওদের জন্য যা আমাদের জন্য তা। তো আমরা ওই রকম পারফরমেন্স করার চেষ্টা করব এবং জেতার জন্য নামব।
পরিসংখ্যান বিবেচনায় টি-20-তে পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক হিসেবে কিছুটা এগিয়ে টাইগাররা। মুখোমুখি 25 বারের দেখায় পাকিস্তানের জয় 20টিতে আর বাংলাদেশের জয় 5টিতে। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। লক্ষ্য সেরাটা দিয়েই পাকিস্তানকে হারানো। কে ভালো খেলতেছে কে খারাপ খেলতেছে আসলে এগুলা দেখা উচিতই না। ওদের সম্বন্ধে আমাদের ধারণা আছে, বাট আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে। ম্যাচ জিততে হলে তো আমরা সবগুলা ডিপার্টমেন্টে ওইরকম খেলার চেষ্টা করব। বাংলাদেশ পাকিস্তান দুদলের জন্যই ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ দিয়ে দলে ফেরার সম্ভাবনা অধিনায়ক লিটন ও তাসকিনের। জিতলেই ফাইনাল, এমন সমীকরণে বেশ আত্মবিশ্বাসী জাকের আলী। আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি, তো ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ জয়ী দল হবে 28 সেপ্টেম্বরে ভারতের ফাইনালের সঙ্গী। ফারহান ইসান এখন। শেষ করবো এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতিবিদরাই দেশের নেতৃত্ব দেবেন, মার্কিন বিনিয়োগকারীদের ডক্টর ইউনূস। টেকসই অর্থনীতি অর্জনে বিশ্ব নেতাদের ভূমিকা নেওয়ার আহ্বান। পিআরে স্থায়ী অস্থিতিশীলতার শঙ্কা বিএনপির। কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে চ্যালেঞ্জ বলছে জামায়াত। বিমানবন্দরের পর হোটেলে ফের হামলা চেষ্টার অভিযোগ আক্তারের। 15 থেকে 20 অজ্ঞাত সহ 2 জনের নাম উল্লেখ করে নিউ ইয়র্কে মামলা দায়ের। এলপিজির দাম কমলেও বাজারে সর্বোচ্চ 300 টাকা বেশিতে বিক্রি। কাটছে ভোক্তার পকেট। দায় চাপানোর খেলায় সিন্ডিকেটের দৌরাত্ম্য। এবং দুর্গাপূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার ষষ্ঠী। বিশৃঙ্খলা হলে সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করবে সেনাবাহিনী। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।